আসসালামু আলাইকুম সবাইকে। যারা দীর্ঘ বিরতির পর আজকে লাইভে এসেছি, বেশ কিছু বিষয় আমার কাছে মনে হয়েছে আপনাদের প্রতি আমার জবাবদিহিতা রয়েছে এবং সেই দায়বদ্ধতা থেকে আমার কাছে মনে হয়েছে সেই জিনিসগুলো আপনাদেরকে পরিষ্কার করা উচিত, যাতে করে আপনাদের যে সংশয়গুলো তৈরি হয়েছে, অনেকগুলো জিজ্ঞাসা তৈরি হয়েছে, অনেকগুলো প্রশ্ন আপনাদের তৈরি হয়েছে, সেই বিষয়গুলো যেন আমরা পরিষ্কার করতে পারি। সেই জায়গা থেকে আজকের এই লাইভে আসা। তো আপনারা যারা আমাদেরকে পার্লামেন্টে দেখছেন, আমরা পার্লামেন্টে বিরোধী দল হিসেবে আপনাদের প্রতিনিধিত্ব আমরা করছি। আপনারা দেখেছেন গত সপ্তাহটা অনেকটা ইভেন্টফুল একটা উইক ছিল, সেই উইকে আপনারা দেখেছেন সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট আপনারা দেখেছেন, সংসদে আপনারা দেখেছেন সংশোধনী বিতর্ক, সেখানে সংবিধান সংশোধনী বিতর্ক সেখানে হয়েছে। আপনারা দেখেছেন সেখানে বিভিন্ন এমপিরা বিভিন্ন সংস্কার নিয়ে সেখানে তারা তাদের আর্গুমেন্টগুলো সেখানে প্লেস করেছে। আপনারা দেখেছেন সেখানে অনেকগুলো অর্ডিন্যান্স সেখানে বিলে পরিণত করা হয়েছে, আইনে রূপান্তর করা হয়েছে। অনেকগুলো বিলকে সেখানে সংশোধনী আকারে সংসদে উত্থাপন করা হয়েছে, কিছু কিছু বিলকে সংসদ থেকে বাতিল করে দেওয়া হয়েছে, সংসদে উপস্থাপনই করা হয় নাই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আপনারা অনেকগুলো এক্সপ্লেনেশন ডিজার্ভ করেন। আপনারা যারা আমাদেরকে ভোট দিয়েছেন, আপনারা যারা চেয়েছেন আমরা যেন সংসদে যাই, আপনাদের প্রতিনিধিত্ব আমরা করি, আপনারা আপনাদের প্রতিনিধিত্বের জায়গা থেকে আপনারা অনেক জায়গায় আশাহত হয়েছেন, অনেক জায়গায় আপনারা আশা পেয়েছেন। সার্বিক বিষয়গুলো নিয়ে মনে হয়েছে যে আপনারা আমাদের কাছ থেকে কিছু এক্সপ্লেনেশন ডিজার্ভ করেন। সেই জায়গা থেকে চলেন আমরা অনেকগুলো প্রশ্ন আছে, আমরা কেন বারবার ওয়াকআউট করেছি, বিরোধী দল কেন বারবার ওয়াকআউট করেছে, এটা আপনাদের একটা বড় ধরনের একটা প্রশ্ন। কেন আমরা সংসদে কথা বলি না, কেন অন্যান্য ট্রেজারি বেঞ্চের মন্ত্রীরা কথা বলার পরে আমরা কেন সেগুলোর বিরোধিতা আমরা করি না সংসদে দাঁড়িয়ে, সেটা আপনারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন। তৃতীয়ত, অর্ডিন্যান্সগুলো যেগুলো বাতিল করে দেওয়া হয়েছে, মূলত সেই অর্ডিন্যান্সগুলোতে কী ছিল সেটি আপনারা, আমার কাছে মনে হয় সেগুলো আপনারা ডিজার্ভ করেন আমাদের কাছ থেকে জানার জন্য। আমরা 3 নম্বর প্রশ্ন থেকে আসি যে অর্ডিন্যান্সগুলোতে মূলত আসলে কী ছিল। প্রথমে আসেন, আমরা শুরু করব যে অর্ডিন্যান্সটা নিয়ে, সেটা হচ্ছে জাতীয় যে পুলিশ কমিশনটা ছিল, পুলিশ কমিশনটা নিয়ে আমরা শুরু করি। দেখেন, এই সংসদে আমার কাছে মনে হয়েছে যেই কমিশনগুলোর সবচেয়ে বেশি দরকার ছিল তার মধ্যে অন্যতম একটা দরকারি একটা কমিশন ছিল পুলিশ সংস্কার কমিশন। দুঃখজনক বিষয় হচ্ছে এই কমিশনটা সংসদে উঠানোই হয় নাই, এই যে অর্ডিন্যান্সটা সংসদে উঠানোই হয় নাই। অর্থাৎ এটা আলোচনার জন্য এটার প্রয়োজন আছে কিনা, বা এটা কতটা প্রয়োজন, জনগণের জন্য কতটা প্রয়োজন, এটা নিয়ে আলোচনা করার জন্য সংসদে উঠানোই হয় নাই। মানে পুলিশ এই অভ্যুত্থানের অন্যতম একটা স্টেক হোল্ডার, তাদের রোল কী ছিল সেটা নিয়ে আমাদের পরবর্তীতে কথাবার্তা আছে, কিন্তু অন্যতম একটা স্টেক হোল্ডার। আমরা পরবর্তী রাষ্ট্র ব্যবস্থাটা যদি জনবান্ধব করতে চাই তাহলে পুলিশের স্বাধীনতা না, পুলিশের সুরক্ষাটা আমাদের প্রয়োজন ছিল। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সেটা নিয়ে এই সংসদে কোনো ধরনের কথা সরকারি দল বলতে দেয়নি। সরকারি দল এই অর্ডিন্যান্সটাকে জাস্ট ল্যাপস করে দিয়েছে। এবার আসেন এই সংস্কার কমিশনে কি ছিল আমাদের। আপনি যদি মনে করে দেখেন তো, আবু সাইদ হত্যা মামলার যে রায়টা হয়েছে, যেই এএসআই ছিল উনি কিন্তু বারবার করে বলছিলেন যে আমার কোনো দোষ নাই, সরকার আমাকে নির্দেশ দিয়েছে, আমি সেই নির্দেশ অনুযায়ী গুলি করেছি। ঠিক সেটাই, পুলিশকে নির্দেশ দেওয়া হয়, সেই নির্দেশকে লফুল নাকি আনলফুল সেটাকে অ্যাসেস করা কিন্তু পুলিশের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না। তো আমাদের যে পুলিশটা গড়ে উঠেছে, এই পুলিশ সম্পর্কে আমাদের যে ধারণা, সেই ধারণাটা কি, সে পুলিশ হচ্ছে খারাপ, পুলিশ ঘুষ খায়, পুলিশ হচ্ছে দুর্নীতিগ্রস্ত, পুলিশ হচ্ছে চাঁদাবাজ, পুলিশের জমি দখল করে, মানুষের সম্পদ দখল করে বাসা থেকে উঠাই নিয়ে যায়। অর্থাৎ জনগণ এবং পুলিশের সম্পর্কটা এরকম বিরোধের একটা সম্পর্ক। জনগণের বিরুদ্ধে পুলিশের যে একটা চিত্র আবহমান কাল থেকে প্রতিষ্ঠিত করা হয়েছে, এটা আসলে রাষ্ট্রের জন্য কোনো সুখকর নয়। পুলিশ কিন্তু জনগণের বিরুদ্ধে থাকার কথা ছিল না। পুলিশকে যেভাবে ঘুষখোর হিসেবে উপস্থাপন করা হয়েছে, রাষ্ট্র যেভাবে পুলিশকে হাতিয়ার বানিয়েছে দমনপীড়নের, সরকার যেভাবে দমনপীড়নের হাতিয়ার বানিয়েছে পুলিশকে, এটা হওয়ার কথা ছিল না। সেজন্য এই অভ্যুত্থানের পরে আমরা চেয়েছিলাম যে পুলিশকে একটা গুণগত সংস্কার হোক। কিভাবে গুণগত পুলিশের এই সংস্কারটা হোক, সেটা হচ্ছে আমরা চেয়েছিলাম পুলিশের যে একটা অভিযোগ আছে, আপনি দেখেন পুলিশের বর্তমান পরিস্থিতি,
পুলিশ হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাষ্ট্রের সবচেয়ে নিরীহ যদি রাষ্ট্রের কোনো অঙ্গ সংস্থা থাকে সেটা হচ্ছে পুলিশ। পুলিশকে মারতে বললে মারে, ছাড়তে বললে ছাড়ে, ধরতে বললে ধরে। পুলিশের এর বাইরে কিন্তু কিছু করার নাই। পুলিশকে যেই তার ঊর্ধ্বতন কর্মকর্তা যেই অর্ডার দেয়, সেটা লফুল হোক আর আনলফুল হোক, পুলিশ কিন্তু এটাকে বাস্তবায়ন করতে হয়। সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে, এবং পুলিশের কিছু সমস্যা আছে। যেমন পুলিশের 1 নম্বর সমস্যা হচ্ছে পুলিশ সারাদিন ডিউটি করতে হয়, মানে অলমোস্ট 24/7 ডিউটি করতে হয়, তাকে ওভারটাইম দেওয়া হয় না। পুলিশ, আপনি যদি রাজারবাগ পুলিশ লাইনগুলোতে যান বা বাংলাদেশের থানাগুলোতে যান, আপনি গিয়ে দেখবেন পুলিশ যে ধরনের হচ্ছে অমানবিক জীবনযাপন করে, মানে পুলিশের যে অমানবিক জীবনযাপন, এটা মানে যেটা আনইমাজিনেবল, এই একটা অমানবিক জীবনের মধ্যে থেকে, এবং তার যে বেতন কাঠামো আছে সেটা নিয়ে কথা নাই বলি, তাকে ওভারটাইম দেওয়া হয় না, তাকে অলওয়েজ সিনিয়রদের যে অর্ডার, এটা আনলফুল হইলেও তাকে এটা বাস্তবায়ন করতে হয়, এবং তাকে এটা বাস্তবায়ন যদি না করে তাহলে তার পদায়ন, তার পদোন্নতি, তার হচ্ছে ট্রান্সফার, এই সবগুলোকে হচ্ছে আটকে দেওয়া হয়। এবং দুঃখজনক বিষয় হচ্ছে, পুলিশ যদি সরকারের কোনো ইচ্ছার বাইরে যায়, অন্যায্যভাবে সরকার একটা অর্ডার করছে, এটার বাইরে যদি পুলিশ যায়, তার চাকরি অলমোস্ট ইম্পসিবল হয়ে ওঠে। এখন দেখেন, পুলিশের এই যে ক্ষোভ, পুলিশের প্রতি যে এইসব অন্যায্য অবিচার করা হচ্ছে, তার পোস্টিং, প্রমোশন, পদোন্নতি সবগুলো রাজনৈতিক ইচ্ছার উপরে নির্ভর করা হচ্ছে। বাংলাদেশে পুলিশ যারা সরকারের যত বেশি পদলেহন করে, যারা সরকারের সবচেয়ে বেশি কাছাকাছি থাকে, যারা সরকারি দলকে সবসময় হচ্ছে পৃষ্ঠপোষকতা করে, তারা ভালো পোস্টিং পায়, তারা ভালো প্রমোশন পায়। সেজন্য সরকারের লিগ্যাল অর্ডার করুক অথবা আনলিগ্যাল অর্ডার করুক, এই কারণে পুলিশরা সবসময় চায় সরকারের মনোরঞ্জনের মধ্য দিয়ে ব্যস্ত থাকতে। এখন এই যে পুলিশের যত অভাব, পুলিশের যত প্রত্যাশা, পুলিশের যত চাওয়া পাওয়া, পুলিশের যত ক্ষোভ, এগুলা নিরসনের জন্য এই গভর্নমেন্ট একটা কাজ করেছিল, মানে ইন্টারিম গভর্নমেন্ট, সেটা ছিল পুলিশ গ্রিভিয়েন্স রিএড্রেস প্রোগ্রাম হাতে নিয়েছিল। অর্থাৎ পুলিশের ক্ষোভ নিরসন করা এবং ন্যায্যতার ভিত্তিতে পুলিশের যে প্রয়োজনগুলো, সেগুলোকে নিশ্চিত করার জন্য পুলিশ গ্রিভিয়েন্স রিএড্রেস প্রোগ্রাম হাতে নিয়েছিল এই সংস্কার কমিশনে। অথচ বিএনপি সরকার সেটাকে বাতিল করে দিয়েছে। ভাই, একটা জিনিস বুঝেন আপনারা, পুলিশ তো একটা ডিসিপ্লিনারি ফোর্স, তার প্রয়োজন, প্রত্যাশা, চাওয়া পাওয়া, সেগুলোর জন্য তো পুলিশ হচ্ছে আন্দোলন করতে পারবে না, কোথাও গিয়ে স্মারকলিপি দিতে পারবে না। তাকে যদি আপনি একটা হিলিং একটা ওয়ে না দেন, এটা উইন্ডো না দেন, তাহলে তার প্রয়োজন, প্রত্যাশা সে কোথায় দিবে, মানে সেগুলো কার কাছে জানাবে? এটা জানানোর জন্য ইন্টারিম গভর্নমেন্ট যে পুলিশ সংস্কার কমিশনটা করেছিল, সেটা হচ্ছে সেখানে পুলিশের ক্ষোভটাও যেন পুলিশ জানাইতে পারে, পুলিশের অভিযোগটা যেন পুলিশ জানাইতে পারে। এবং পুলিশকে যদি কেউ আনলফুললি কোনো একটা অর্ডার করা হয়, পুলিশকে যদি কেউ হচ্ছে অন্যায্যভাবে কোনো একটা অর্ডার করা হয় যে তোমাকে গুলি করতে হবে, তোমাকে হচ্ছে কাউকে উঠাই নিয়ে আসতে হবে, তোমাকে হচ্ছে মানে বেআইনি কোনো একটা কাজ করতে হবে, পুলিশ সদস্যরাও যাতে সেটা থেকে নিষ্কৃতি পায়, সেটার জন্য একটা অভিযোগ জানাইতে পারে, সেটার জন্য পুলিশ গ্রিভিয়েন্স রিএড্রেস একটা প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছিল, সেটাকেও বাতিল করে দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে, জনগণের কিন্তু পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। জনগণের যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আছে, সেটার জন্য সিটিজেন কমপ্লেইন, এটা হচ্ছে ম্যানেজমেন্ট কমিটি, সিটিজেন কমপ্লেইন ম্যানেজমেন্ট কমিটি, এটা করা হয়েছিল, এটাকেও বাতিল করে দেওয়া হয়েছে। মানে অভ্যুত্থান পরবর্তীতে পুলিশকে যুগোপযোগী করার জন্য, জনবান্ধব করার জন্য ইন্টারিম গভর্নমেন্ট যেই ধরনের পদক্ষেপগুলো হাতে নিয়েছিল, তার মধ্যে পুলিশ সংস্কার কমিশন অন্যতম। আপনি সেটাকে সংসদে উঠানি নাই, আপনি সংসদে উঠানোর আগে সেটাকে বাতিল করে দিয়েছেন। তো সেই জায়গা থেকে পুলিশের প্রতি, পুলিশকে যে রাজনীতি আবার করবে না, রাজনৈতিক হাতিয়ারে আবার পরিণত করবে না, পুলিশের যে উপরের যে পোস্টিংগুলো আছে, যেখানে প্রমোশনগুলো আছে, সেগুলোকে যে আবার রাজনীতিক করবে না, সেটার নিশ্চয়তা কিন্তু না। এবং সেটা খুবই দুঃখজনক, মানে সেটা খুবই দুঃখজনক। আপনারা আমার সামনে যারা আছেন, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা স্পষ্ট, বা দেখতে পাচ্ছেন কিনা, আপনারা আমাকে একটু জানাবেন কাইন্ডলি যে আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। আমি নিশ্চিত না, কারণ শুরু থেকে আমি কথা বলছি। তাহলে দেখেন, পুলিশকে আমাকে যুগোপযোগী করতে হবে, পুলিশকে জনবান্ধব করতে হবে, পুলিশকে রাষ্ট্রের লাঠিয়াল বাহিনী হিসেবে, পুলিশকে যদি আমি রাষ্ট্রের লাঠিয়াল বাহিনীতে পরিণত করি, এবং পুলিশকে যদি ছাড়তে বললে, পুলিশ আমাদেরকে মাঝে মাঝে এসে বলে যে ভাই আমাদের পরিণতি হয়েছে এটা, সরকার ছাড়তে বললে ছাড়ি, মারতে বললে মারি, ধরতে বললে ধরি, অর্থাৎ আমাদের এই তথৈবচ অবস্থা। এখন এই তথৈবচ অবস্থা থেকে মুক্তির জন্য পুলিশ শুধুমাত্র লিগ্যাল অর্ডারটা বাস্তবায়ন করবে, এবং পুলিশ সরকারের লাঠিয়াল বাহিনী হইবে না, পুলিশ জনবান্ধব হবে, পুলিশ জনগণের হবে। সেটার জন্যই কিন্তু হচ্ছে সংস্কার কমিশনটা করা হয়েছিল। দুঃখজনক বিষয় হচ্ছে, এই সংস্কার কমিশন
এই সরকার এটাকে ল্যাপস করে দিয়েছে, এটাকে উঠাইয়ে নাই। তার মানে এই সরকার যে অ্যাটিটিউড, এই সরকারের যে মনোভাব পুলিশকে নিয়ে, এই সরকারের যে চাওয়া পাওয়া পুলিশকে নিয়ে, সেটা হচ্ছে এই সরকার পুলিশকে আবার একটা লাঠিয়াল বাহিনীতে পরিণত করতে চায়। কারণ সে যতই বলুক আমরা এগুলাকে বিবেচনা করব, আমরা এটাকে আরও বেশি সুন্দর করে, আরও বেশি শক্ত করে নিয়মের মধ্য দিয়ে এটাকে করব, আলটিমেটলি কিন্তু এটা করছে না, বা করবে কিনা সেটা কিন্তু আমরা আস্থা পাচ্ছি না। পরবর্তীতে যদি আরও ভালো সংস্কার কমিশন আপনি করতেন, তাহলে এই কমিশনটাকে আপনি স্বীকৃতি দিয়ে পরবর্তীতে আপনি ভালো সংস্কার কমিশন করতেন, আপনি কিন্তু সেটা করেন নাই। তার মানে পুলিশ সংস্কার কমিশনেরকে বাতিল করার মধ্য দিয়ে এই সরকারের মনোভাব কি বা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি। এরপর আসেন দ্বিতীয়ত মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের যে বিষয়টা, সেটা হচ্ছে মানবাধিকার কমিশনের সাথে আমাদের, আমি সিম্পল ভাষায় বলছি, মানবাধিকার কমিশনের সাথে আপনার তিনটা বিষয় সম্পৃক্ত। এক, মানবাধিকার কমিশনের সাথে আপনার গুম কমিশন সম্পৃক্ত। আমাকে কি স্পষ্টভাবে শুনতে পাওয়া যাচ্ছে কিনা? স্পষ্টভাবে শুনতে পাওয়া যাচ্ছে আমাকে একটু? ইয়েস। তাহলে আমার তিনটা বিষয় আপনারা দেখেন, মানবাধিকার কমিশনের সাথে আপনার তিনটা বিষয় সম্পৃক্ত। একটা হচ্ছে গুম কমিশন এবং জুলাই যোদ্ধাদের যে ইন্ডিমনিটি দেওয়া হয়েছিল সেই কমিশনটা। আমি সিম্পল ভাষায় বলি মানবাধিকার কমিশনটা কি ছিল। মানবাধিকার কমিশনে এখানে বলা হয়েছিল যে মানবাধিকার কমিশনের যারা সিলেকশন করবেন, এই সিলেকশন কমিটিতে কিছু আপনার মডিফিকেশন করা হয়েছিল, এবং এই মানবাধিকার কমিশন যেটা 2026 মানে জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স, যেটা 2025-এর যে অর্ডিন্যান্সটা, 26-এর যে অর্ডিন্যান্সটা, এই অর্ডিন্যান্সে ছিল যে রাষ্ট্রের যেই সংস্থাগুলো, আপনি গুমের সাথে কারা জড়িত, গুমের সাথে নর্মালি জড়িত হচ্ছে রাষ্ট্রের যে বাহিনীগুলো, সরকার জড়িত থাকে, সরকারের যে বাহিনীগুলো জড়িত থাকে। মানবাধিকার কমিশন যদি চায় এই বাহিনীগুলোর বিরুদ্ধে তারা নিজেরাই হচ্ছে ইনভেস্টিগেট করতে পারবে। দুঃখজনকভাবে বিষয় হচ্ছে আপনার 2009 সালের মানবাধিকার কমিশনে যেটা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশনের এই এখতিয়ার নাই। আপনি এই ইন্টারিম গভর্নমেন্ট যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ করেছেন সেটাকে বাতিল করে দিয়ে আপনি 2009 সালের মানবাধিকার কমিশন আবার আইনে নিয়ে গেলেন। 2009 সালের যে মানবাধিকার কমিশন আইন, এটা হচ্ছে নখদন্তহীন একটা আইন। এই আইনের কোনো ধরনের এই আইনটা শুধুমাত্র খাতা কলমে আছে, এটার কোনো বাস্তবায়ন নাই, এবং এটা সরকারের একটা দপ্তর। আপনি এটাকে মিনিস্ট্রির আন্ডারে নিয়ে আসলেন। মানবাধিকার কমিশনটাকে আপনি একটা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসলেন। মন্ত্রণালয়ের অধীনে কি যুক্তিতে নিয়ে আসলেন? মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসলেন যদি মানবাধিকার কমিশনকে আমরা স্বতন্ত্র করে দেই, তাহলে এই মানবাধিকার কমিশন প্রপারলি ফাংশন করতে, এইটার জবাবদিহিতা নাকি আপনি নিশ্চিত করতে পারবেন না। ভাই, এই সরকারে অনেকগুলো অর্গানাইজেশন আছে যারা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে। সিইসি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, সিজিএস ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, এখানে হচ্ছে পিএসসি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে। ঠিক একইভাবে মানবাধিকার কমিশন ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতো, কিন্তু আপনি যেটা করলেন সেটা হচ্ছে মানবাধিকার কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসলেন। এখন মানবাধিকার কমিশন যদি কারো বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেট করে, তখন মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি নিয়ে আপনি জাস্ট চিন্তা করেন, আপনি আসাদুজ্জামান খান কামালের অনুমতি নিয়ে আপনি পুলিশের বিরুদ্ধে আপনি ইনভেস্টিগেট করবেন, এবং যারা গুমের সাথে জড়িত, যারা নিপীড়নের সাথে জড়িত, আপনি তাদের অনুমতি নিচ্ছেন যে আমাকে কি দয়া করে অনুমতি দিবেন, আমি কি আপনাদের বিরুদ্ধে একটা তদন্ত কাজ পরিচালনা করতে পারি। এখন এটা খুব স্বাভাবিকভাবেই সত্য, বাংলাদেশে গত 17 বছর রাষ্ট্রের যে বাহিনীগুলো গুম খুনের সাথে জড়িত ছিল, তাদের কারো বিরুদ্ধেই কোনো ধরনের কোনো তদন্ত হয় নাই। এখন এই তদন্তের, একদম সিম্পল ভাষা, এই তদন্তের এখন এই ক্ষমতাটা মানবাধিকার কমিশন যে পেয়েছিল, আপনি সেটাকে বাতিল করে দিলেন, এবং এটার মধ্য দিয়ে আপনার যে নিয়ত, আপনি যে আবার গুম খুনে ফিরে যেতে চান না, সেটা কিন্তু স্পষ্ট হলো না। এবং এটা খুবই দুঃখজনক, আপনার এই মানবাধিকার কমিশন বাতিল করার মধ্য দিয়ে আপনি দুইটা কমিশনকে আপনি অর্নামেন্টাল করে ফেলেছেন, ফাংশনাল আর থাকে নাই। একটা হচ্ছে গুম কমিশন, আর হচ্ছে জুলাই ইন্ডিমনিটির যেই বিষয়টা, এটাকে আপনি অর্নামেন্টাল করে ফেলেছেন। এই দুইটা অর্ডিন্যান্স কিন্তু মানবাধিকার কমিশনের সাথে সম্পৃক্ত। তো সেই জায়গা থেকে আপনার এই সরকারের যে উদ্দেশ্য, সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। তৃতীয়ত, সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশটাকে আপনি বাতিল করে দিলেন। এটাকে আপনি আবার নিয়ে আসলেন আইন মন্ত্রণালয়ের অধীনে। আপনি বলছেন যে বিচার বিভাগকে আপনি পৃথকীকরণ করবেন, বিচার বিভাগকে আপনি স্বাধীন করবেন, কিন্তু সেটাকে আবার আইন মন্ত্রণালয়ের অধীনে আপনি রাখলেন। এবং এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যতগুলো ভালো কাজ করেছিল এবং যতগুলো কাজ ওয়াইডলি সেলিব্রেটেড হয়েছিল, তার মধ্যে কিন্তু এই সুপ্রিম কোর্টের সচিবালয়ের অধ্যাদেশটা অন্যতম। কারণ একটি বিচারক, খেয়াল করেন,
একটা বিচারক যদি নির্মোহভাবে অবজেক্টিভভাবে তার বিচার কার্য পরিচালনা করতে চায়, তাকে আপনি অবশ্যই তাকে সুযোগ দিতে হবে। এখন একটা বিচারকের পোস্টিং, প্রমোশন, পদোন্নতি সবগুলো যদি আপনার আইন মন্ত্রণালয়ের উপরে নির্ভর করে, রাজনৈতিক সদিচ্ছার উপরে নির্ভর করে, তখন দেখা যাবে কোনো রাজনৈতিক কোনো বিবাদে যখন বিচারক কোনো একটা রায় দিবেন, সেই রায় যদি সরকারের পছন্দ না হয়, আপনি তাকে সোজা খাগড়াছড়ি পোস্টিং করে দিলেন, বান্দরবনে পোস্টিং করে দিলেন, এবং তাকে আপনি আলাদা বাজেট দিচ্ছেন না তার বিচার কার্যের যে সচিবালয় পরিচালনা করার জন্য। সেই জায়গা থেকে আপনি একটা মন্ত্রণালয়ের অধীনে রেখে, আইন মন্ত্রণালয়ের অধীনে রেখে আপনি কখনোই স্বাধীন, অবজেক্টিভ, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ বিচার কার্য, বিচার বিভাগ আপনি কখনোই এনশিওর করতে পারবেন না। সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার বিভাগকে পৃথকীকরণ করেছিল, বিচার বিভাগকে এম্পাওয়ার করেছিল, এবং বিচার বিভাগ যেন সে তার নিজস্ব সচিবালয়ের মধ্য দিয়ে তার কার্যক্রম পরিচালনা করতে পারে সেটার ব্যবস্থা নিয়েছিল। কিন্তু বিএনপি এসে কী করলো, সেটাকেও বাতিল করে দিল। মানে এটা ইটস ভেরি আনফর্চুনেট। মানে আপনি এই ধরনের একটা প্রোগ্রেসিভ মুভকে আপনি বন্ধ করে দিয়ে আবার আপনি পিছনের দিকে হাঁটা শুরু করলেন। বিচার বিভাগকে আবার আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসলেন, আইনমন্ত্রীর অধীনে নিয়ে আসলেন। আইনমন্ত্রীর ইচ্ছা, সদিচ্ছার উপরে পোস্টিং, প্রমোশন, পদোন্নতি সব কিছু নির্ভর করবে। আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে খুব সুন্দর করে বললেন যে উনার নাকি এই ধরনের ক্ষমতা নাই। মাননীয় আইনমন্ত্রী, আপনি যতই সুন্দর করে বলেন না কেন আপনার এই ক্ষমতা নাই, কিন্তু এই জিনিসগুলো, পোস্টিং, পদোন্নতি, এই বিষয়গুলো কিন্তু আপনার ইচ্ছাতেই হয়ে থাকে, আইনমন্ত্রীর ইচ্ছাতেই হয়ে থাকে, এবং এটা হচ্ছে রেওয়াজ। আপনারা আমাদেরকে রেওয়াজ এবং নিয়মের বারবার যেই ধরনের লিস্ট, বারবার যেই ধরনের আপনারা আমাদেরকে সবক দেন, এই সবকের সেটা অংশ। এবং এটার মধ্য দিয়ে আবার আইন বিভাগকে রাজনীতিকীকরণ করা, বিচার বিভাগকে আবার রাজনীতিকীকরণ করা হইলো। আবার সেখানে জাস্টিস মানিকের মতো আমরা বিচারক পাইতে যাচ্ছি, আবার ওবায়দুল হকের মতো আমরা বিচারক পাইতে যাচ্ছি, যেখানে আপনার রাজনৈতিক সদিচ্ছার উপরে বিচার কার্য পরিচালনা করা হবে, এবং সেটি আমাদের জন্য খুবই দুঃখজনক, এবং সেটা রাষ্ট্রের জন্য একটা ব্যাকওয়ার্ড মুভ। তারপর পরবর্তীতে যেই কমিশনটাকে, যেই সরকারি মুভকে বা আমাদের অগ্রগতিকে একদম নষ্ট করে দেওয়া হয়েছে, সেটা আমাদের পরবর্তীতে স্থানীয় সরকার রিলেটেড অর্ডিন্যান্স ছিল। অর্থাৎ আগে এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে ওনারা একটা কাজ করেছিলেন, সেটা যে বিশেষ পরিস্থিতিতে, যেহেতু আপনারা জানেন যে বিগত 3-4টা নির্বাচন, সেই নির্বাচনগুলো স্থানীয় সরকারে সেগুলো স্বচ্ছ, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ নির্বাচন হয় নাই, অংশগ্রহণমূলক নির্বাচন হয় নাই। একপাক্ষিকভাবে সেই নির্বাচনগুলোতে আওয়ামী লীগের কর্তা ব্যক্তিরাই সেখানে নির্বাচিত হয়ে স্থানীয় সরকারগুলোকে দখল করেছিল, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর। এই কারণে অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনার ইন্টারিম গভর্নমেন্ট এসে তাদেরকে সরিয়ে দিয়ে আপনার এখানে একটা বিশেষ পরিস্থিতিতে একটা অর্ডিন্যান্স করে যে এই স্থানীয় সরকারের নির্বাচিতদেরকে চাইলে সরকার বাদ দিতে পারে, এটা বিশেষ পরিস্থিতিতে। এখন অভ্যুত্থান পরবর্তীতে একটা বিশেষ পরিস্থিতিতে একটা অর্ডিন্যান্স আপনি স্থানীয় সরকারের তাদেরকে বাতিল করে দেওয়ার জন্য আপনি করলেন, কিন্তু আপনি বিএনপি, আপনি নির্বাচিত সরকার এসে এই অর্ডিন্যান্সটাকে আপনি আইনে পরিণত করলেন। কিভাবে আইনে পরিণত করলেন? আপনি এখন এই গভর্নমেন্ট, এটার ফলাফলটা কি হয়েছে? এটার ফলাফলটা হয়েছে, এখন ধরে একটা নির্বাচনের মধ্য দিয়ে কেউ চেয়ারম্যান হলো, কেউ মেয়র হলো, কেউ কাউন্সিলর হলো। এখন বর্তমানে যে আইনে আছে, সরকার চাইলে বিশেষ পরিস্থিতিতে কাউন্সিলরকে বাতিল করে দিতে পারবে, মেয়রকে বাতিল করে দিতে পারবে, উপজেলা চেয়ারম্যানকে বাতিল করে দিতে পারবে। অর্থাৎ একটা নির্বাচিত একটা অংশকে সরকার চাইলে বাতিল করে দিতে পারবে, সরকারের কাছে যদি মনে হয় সে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তার মানে এই পুরা স্থানীয় সরকার ব্যবস্থাকে সরকারিকরণ করা হইল, দলীয়করণ করা হইল। আপনি নির্বাচিত হয়ে আসেন, সমস্যা নাই, আপনি যখনই সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেবেন, আপনাকে চাইলে সরকার বাদ দিয়ে দিতে পারবে। এই ধরনের একটা কালো আইন এই সংসদে পাশ করা হয়েছে, এই ধরনের কালো আইন। তার মানে মানবাধিকার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, গুম কমিশন, সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ, স্থানীয় সরকার রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, এইখানে বিএনপি যে অবস্থানটা নিয়েছে, এই অবস্থানটা জনগণের বিরুদ্ধে একটা অবস্থান, গণতন্ত্রের বিরুদ্ধে একটা অবস্থান, মানুষের জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে একটা অবস্থান। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, সংসদে তো দেখি শুধুমাত্র আপনাদের আইনমন্ত্রী সালাউদ্দিন সাহেবই কথা বলেন, সংসদে দেখি আসাদুজ্জামান সাহেব আইনের ব্যাখ্যা দেন 40-45 মিনিট ধরে, সালাউদ্দিন সাহেব আমরা দেখি সেখানে 50 মিনিট ধরে কথা বলেন, আপনারা কেন কথা বলেন না? এখানে যে বিষয়টা আমাদেরকে এই সংসদে কথা বলতে দেওয়া হয় না। আমি একটা এক্সাম্পল দিই, যেমন আপনার সালাউদ্দিন সাহেব
আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি যখনই দাঁড়ান, উনি যেহেতু ট্রেজারি বেঞ্চের উনি মেম্বার, ট্রেজারি বেঞ্চের উনি, অর্থাৎ উনি এবং উনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যখনই দাঁড়ান যেই বিষয়ে ধরেন, যেমন মানবাধিকার কমিশন বিষয়ে আমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র কত, আমাকে সময় দেওয়া হয়েছিল 2 মিনিট, আমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র 2 মিনিট, মাত্র 2 মিনিট। আর এই বিষয়ে সালাউদ্দিন সাহেব 40 মিনিট কথা বলেছেন, 40 মিনিট। আমাদের সুপ্রিম কোর্টের সচিবালয়ের বিষয়ে আপনার 8 মিনিট কথা বলেছেন আপনার আক্তার ভাই, আসাদুজ্জামান সাহেব কথা বলেছেন অলমোস্ট 40 মিনিট। তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? ঘটনাটা দাঁড়ায়, ধরেন কোনো একটা অর্ডিন্যান্সের পক্ষে আমি 5 মিনিট কথা বললাম, 5 মিনিট, এটার বিরুদ্ধে সালাউদ্দিন সাহেব 40 মিনিট কথা বললেন, 40 মিনিট, আপনি 40 মিনিট। এই 40 মিনিটে উনি যদি কোনো অযৌক্তিক কথাও বলেন, সেটাকে যখন আমি আবার দাঁড়াবো যে ওনার অযৌক্তিক কথাগুলোকে খণ্ডন করার জন্য, আমাদেরকে সেখানে কোনো অ্যালাউ করা হয় না। তার মানে আপনি সময় পাচ্ছেন 5 মিনিট আর সালাউদ্দিন সাহেব সময় পাচ্ছেন 40 মিনিট। আপনার কাছে উনার কথাটাই হচ্ছে কি, উনি উনার মতো করে মনের মাধুরী মিশিয়ে, মেটাফোর দিয়ে, উনি হচ্ছে ইতিহাস টেনে, উনি উনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, দর্শন সবগুলাকে উনি হচ্ছেন সংমিশ্রণ করে উনার মনের মাধুরী মিশিয়ে উনি কথা বলতে পারেন। এবং সেই জায়গা থেকে আমাদেরকে সময় দেওয়া হয় 2 মিনিট এবং রিকোয়েস্ট করে সময় নেওয়া হয় 1 মিনিট, এবং যখনই আবার সময় চাওয়া হয় তখন আমাদেরকে বলা হয় দিস ইজ নট শাহবাগ স্কয়ার, ইটস পার্লামেন্ট, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। কারণ আপনি একই টপিকে আপনার মানবাধিকার কমিশনের বিলের উপরে সালাউদ্দিন সাহেব কথা বলবেন 45 মিনিট, আর সেখানে আমাকে কথা বলতে দিচ্ছেন আপনি 2 মিনিট, আপনি আমাকে 2 মিনিট কথা বলতে দিচ্ছেন। মানে এটা খুবই আনজাস্টিফাইড। যখন এটারই বিরোধিতা আমরা করেছিলাম, যখন এটাই চেয়েছিলাম যে এটার বিরোধিতা হচ্ছে, তখনই হচ্ছে আমাকে বলা হইলো যে দিস ইজ নট শাহবাগ স্কয়ার, ইটস পার্লামেন্ট। এবং বিএনপি এক ধরনের 2টা কাজে জুচ্চুরি করেছে, জুচ্চুরি মানে সিম্পল জুচ্চুরি করা। জুচ্চুরি করা কি? জুচ্চুরি হচ্ছে ওনারা দিনের আলোতে প্রতারণা করেছে। যেমন জুলাই জাদুঘর একটা অধ্যাদেশ ছিল, এই অধ্যাদেশটা কথা ছিল এটাকে অপরিবর্তিতভাবে সংসদে আইন আকারে পাশ করা হবে। ওনারা কি করলেন? ওনারা একদম সংসদ শুরু হওয়ার সময়, সংসদ একদম বিলটা পাশ করার 5 মিনিট আগে ওনারা এটাকে সংশোধনী আকারে উপস্থাপন করে ওনারাকে বিলটাকে পাশ করায় নিলেন, যেটা কোনো এটাকে একটা কমিটমেন্ট ব্রিচ করা হয়েছে। এটা কথা ছিল না, কথা ছিল এটা অ্যাজ ইট ইজ পাশ করাবে। এখন আপনি আমাকে বলতে পারেন তাহলে আপনারা প্রতিবাদ করলেন না? আমরা অবশ্যই প্রতিবাদ করেছি, এবং আপনারা যদি দেখে থাকেন তাদের যেহেতু মেজরিটি 2/3, তারা এখন কাউকে আর তোয়াক্কা করার প্রয়োজন মনে করে না। তাদের কথা হচ্ছে আপনারা পার্লামেন্টে থাকলে থাকবেন, না থাকলে নাই, আমার যে আইনটা আমি যেভাবে ইচ্ছা আমি করব এবং যেভাবে ইচ্ছা আমি সেটাকে পাশ করব। এবং ওনারা আরও কয়েকটা জায়গায় ওনারা আমাদের সাথে প্রতারণা করে যাচ্ছেন, বাংলাদেশের সাথে প্রতারণা করে যাচ্ছেন। যেমন কথা ছিল প্রত্যেকটা আইন, পূর্ণাঙ্গ আইন অন্তত 3 দিন আগে সবার কাছে ওনারা হচ্ছে পূর্ণাঙ্গ বিলটা ওনারা হাতে দিবেন। ওনারা 3 দিন আগে হাতে দেন না। ওনারা যেটা করেন, ওনারা হচ্ছে বিলটা সংসদে উত্থাপনের 15 মিনিট আগে আপনাকে এতগুলো পেয়ে যায় না ধরাই দেবে, 15 মিনিট আগে। এবং এই 15 মিনিট আগে আপনাকে এই পুরো বিলটার যদি আপনি একমত থাকেন বা দ্বিমত প্রকাশ করেন, এই 15 মিনিটের মধ্যে আপনাকে জানাইতে হবে। এবং এটা হচ্ছে এক ধরনের পুকুর চুরি করার মতো। এবং আপনারা দেখবেন মানবাধিকার পুলিশ সংস্কার কমিশন, এটা কিন্তু সংসদে উত্থাপনের কথা ছিল, কিন্তু ওনারা এই কমিটমেন্টটা ওনারা ব্রেক করেছেন। ওনারা অনেকগুলা কমিটমেন্ট ওনারা সিরিজ আকারে ব্রেক করেছেন। 1 নম্বরে ব্রেক করেছেন, ওনারা বলেছিলেন 98টা অধ্যাদেশ ওনারা অ্যাজ ইট ইজ পাস করবেন। এই অ্যাজ ইট ইজ 98টা কমিশন পাস করার কথা থাকলেও ওনারা সেই জায়গায় ওনারা হচ্ছেন আমাদের জাতির সাথে ওনারা প্রতারণা করেছেন, ওনারা কমিটমেন্ট ব্রেক করেছেন। দ্বিতীয়ত ওনারা বলেছিলেন খ ক্যাটাগরির 16টা সংশোধন আকারে বিলগুলো হচ্ছে সংসদে উপস্থাপন করবেন, সেখানে হচ্ছে ওনারা হচ্ছেন কমিটমেন্ট রাখেন নাই, ওনারা সংশোধিত আকারে উত্থাপন করে নাই। অনেকগুলা বিল, যে বিলগুলো মানবাধিকার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, তারপরে হচ্ছে আপনার গুম অধ্যাদেশ, এই বিষয়গুলো বলেছিলেন ওনারা এই সংসদে আলোচনার জন্য ওনারা হচ্ছেন নিয়ে আসবেন, সেখানেও সবগুলা বিল ওনারা নিয়ে আসেন নাই। এখন ওনারা যেহেতু মেজরিটি, ওনারা যা ইচ্ছা তা করতে পারেন। যেমন ওনারা অ্যাসালমকে গতকাল দেখলেন, মানে বাংলাদেশের জন্য আরেকটা কালো, মানে একটা দিন, কালো দিনটা ওনারা দেখেন। অ্যাসালম, আমি সংসদে প্রশ্ন করেছিলাম বাংলাদেশের শীর্ষ 20টা ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা দেওয়ার জন্য। তো আমির খসরু সাহেব আপনার হচ্ছে ফিনান্স মিনিস্টার, উনি 20টা ঋণখেলাপির তালিকা আমাদেরকে দিয়েছেন, সংসদে সেটা আছেন। এই 20টার মধ্যে 9টাই হচ্ছে অ্যাসালমের প্রতিষ্ঠান। এই অ্যাসালম ইসলামী ব্যাংক থেকে 82,000 কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক থেকে ওনারা হচ্ছে ঋণখেলাপি করেছে। 82,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে নিয়ে গিয়েছে অ্যাসালম। আপনার ইন্টারিম গভর্নমেন্ট যখন আসলো, ইন্টারিম গভর্নমেন্টের আপনার হচ্ছে যিনি গভর্নর ছিলেন,
এই গভর্নর কি করলেন, এই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য 36,000 কোটি টাকা রিফিল করলেন, যেন এই ব্যাংকগুলো জনগণকে এই টাকাটা দিতে পারে এবং ব্যাংকগুলোকে যেন বাঁচানো যায়। 36,000 কোটি টাকা, 36,000 CR। এখন যেটা হয়েছে, গতকাল একটা ব্যাংক অর্ডার পাস করাই নিলেন মেজরিটির বড়াই দিয়ে। এই ব্যাংক অর্ডারে কি আছে? অর্ডারে আছে আপনার আগের যারা মালিক ছিল, যারা ব্যাংকগুলোকে চুরি নষ্ট করেছে, যারা ব্যাংকগুলোকে একদম মানে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের অর্থনীতিকে আওয়ামী লীগের সময়, এবং এই ব্যাংকগুলোকে চুরি করে টাকাগুলোকে বিদেশে নিয়ে গিয়েছে, এই ইন্টারিম গভর্নমেন্ট স্ট্রিক্ট আইন করেছিল তাদেরকে কোনোভাবে এই ব্যাংকে ফেরত আনা যাবে না, এই মালিকদেরকে আর ব্যাংক তুলে দেওয়া হবে না। কারণ ভাই, তারা ব্যাংকগুলোকে নষ্ট করে দিয়ে জনগণের টাকাগুলোকে বিদেশে পাচার করে দিয়েছে, এই মালিকদের হাতে আর ব্যাংক তুলে দেওয়া যাবে না। অথচ গতকাল সরকার একটা আইন করলো, সেই আইনটা হচ্ছে কি? আইনটা হচ্ছে যদি 7% টাকা ফেরত দেয়, আপনার 36,000 কোটি টাকার 7% যদি ওনারা ফেরত দেয়, তাইলে আবার তাদের কাছে মালিকানা বুঝাই দেওয়া হবে। তাহলে চিন্তা করেন, তার মানে আপনি টাকা 82,000 কোটি টাকা মারলেন, এখন সরকার এই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য আবার 36,000 কোটি টাকা দিল, এখন আপনি মাত্র 7% টাকা ফেরত দিয়ে, তার মানে হচ্ছে 2,500-3,000 কোটি টাকা ফেরত দিয়ে আপনি আবার মালিকানা পেয়ে যাবেন। তার মানে আপনি চুরির সময় চুরি করলেন, চুরি করার সময়, মানে এটা সিম্পল, এটা বোঝানো হচ্ছে যেমন যদি বলতে যাই, আপনার একটা দোকান আছে, এই দোকানে 1 লক্ষ টাকা ছিল, আপনার এই 1 লক্ষ টাকার পুঁজিটাকে পুঁজিটাকে বিক্রি করে দিলেন, একদম আপনার লাভ তো করলেন না, পুঁজিটাকে বিক্রি করে দিলেন, 1 লক্ষ টাকাই আপনি বিক্রি করে দিলেন, নিজের মতো করে খরচ করে ফেললেন, এই 1 লক্ষ টাকা সরাই নিলেন। তখন কি করলো সরকার, আপনার দোকানটা যেন টিকে থাকে, কাস্টমার যেন অ্যাটলিস্ট দোকানে আসতে পারে, দোকানটা যেন টিকে থাকে, সরকার আবার 50,000 টাকা ফেরত দিল, যে তোমাকে দিল যে ভাই তুমি দোকানটাকে কোনো রকমের টিকায় রাখো। সরকার আপনাকে ফেরত দিল এবং বলল কি, আগের যে মালিক, যে 1 লক্ষ টাকা নিয়ে পালাই গেছে, তাকে কোনোভাবেই আর এই দোকানের মালিকানা বুঝাই দেওয়া হবে না। এখন এই সরকার কি করলো, এই সরকার আসার পরে ওই মালিককে আবার এখন সুযোগ দিল যে তুমি যদি মাত্র 7% টাকা ফেরত দাও, মাত্র 7,000 টাকা ফেরত দাও, তাইলে তোমাকে আবার মালিকানা বুঝাই দেওয়া হবে। তার মানে ওই দোকানদার 1 লক্ষ টাকাও খাইছে, পরবর্তীতে সরকারের 50,000 টাকাও পাইছে, এখন মাত্র 7,000 টাকা ফেরত দিয়ে সে এখন এই দোকানের মালিকানা বুঝে পাইবে। মানে এত মানে মানে অযৌক্তিক, অবিবেচনা প্রসূত কোনো সিদ্ধান্ত হইতে পারে, মানে বিএনপি থেকে আমরা পাইতে পারি, মানে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। তার মানে আপনি 1.5 লক্ষ টাকা, মানে 1 লক্ষ টাকা তো এটা আপনি নিয়েই গেলেন জনগণ থেকে, সরকার আবার আপনাকে 50,000 টাকা দিল এটাকে বাঁচিয়ে রাখার জন্য, এখন মাত্র আপনি 7,000 টাকা ফেরত দিয়ে আপনি এই ব্যাংকের মালিকানা বুঝে পাবেন। সরকার এই ধরনের একটা কালো আইন করলো, কাকে খুশি করার জন্য? অ্যাসালমকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? রাষ্ট্রের মাফিয়াদেরকে খুশি করার জন্য, যেটা বিএনপি থেকে খুবই আনঅ্যাকসেপ্টেবল একটা হচ্ছে মুভ। এই অ্যাটিটিউডটা যদি অব্যাহত থাকে, আপনি দেখেন বিএনপির যিনি HPM অনারেবল প্রাইম মিনিস্টার তারেক জিয়া, ওনার মুভমেন্টগুলো যদি আপনি দেখেন, ওনার মুভমেন্ট হচ্ছে আপনি দেখবেন খুবই অ্যাকোমোডেটিভ, মানে খুবই অ্যাকোমোডেটিভ। আপনি দেখবেন খুবই সুন্দর পেয়ার স্টান্ট করতেছে, এই প্রোগ্রামে যাচ্ছে, ওই প্রোগ্রামে যাচ্ছে, খুবই ডিসেন্ট এবং হচ্ছে ইনক্লুসিভ একটা মুভ দিচ্ছে। কিন্তু অ্যাক্টিভিটিগুলো যদি আপনি দেখেন, বিএনপির অ্যাক্টিভিটিগুলো লাস্ট 2 মাসে, নাম্বার 1 অ্যাক্টিভিটি বাংলাদেশ ব্যাংকে যেভাবে দখল করা হইলো, এই অ্যাক্টিভিটিটা যদি আপনার চোখে পড়ে, বিসিবিকে যেভাবে দলীয়করণ করা হইলো, স্থানীয় সরকারকে যেভাবে ধ্বংস করা হইলো, মানবাধিকার কমিশনকে যেভাবে বাতিল করে দেওয়া হইলো, পুলিশ সংস্কার কমিশনকে বাতিল করে দেওয়া হইলো, সুপ্রিম কোর্টের সচিবালয়কে বাতিল করে দেওয়া হইলো, এরপরে হচ্ছে আপনার এই ব্যাংকগুলোকে আবার দখল করার জন্য দখলবাজদেরকে যে সুযোগটা দেওয়া হইলো, এই অ্যাক্টিভিটিগুলো যদি আপনি একসাথে করেন, তাহলে আপনার কাছে যে বার্তাটা যায়, এই বার্তাটা কখনোই ইতিবাচক কোনো একটা বার্তা না। এই অ্যাক্টিভিটিগুলো যদি আমরা একসাথে যোগ করি, তাহলে যে বিএনপির চেহারাটা দাঁড়ায়, এই বিএনপির চেহারাটা যদি বেগম জিয়া বেঁচে থাকতেন, নিশ্চয়ই উনি সেটার জন্য অবশ্যই দুঃখ পাইতেন, কষ্ট পাইতেন। উনি বেঁচে থাকলে কখনোই এভাবে মানে নগ্নভাবে দলীয়করণ করা হইতো না। উনি জুলাই জাদুঘরকে যেভাবে হচ্ছে বিএনপি দলীয়করণ করার জন্য সবার হচ্ছে দিনে দুপুরে প্রকাশ্যে যেভাবে একটা জালিয়াতির একটা আশ্রয় নিয়েছেন, সেটা ম্যাডাম যদি বেঁচে থাকতেন উনি অবশ্যই সেটার জন্য উনি লজ্জিত হতেন। সার্বিকভাবে বিবেচনায় আপনি যদি দেখেন বিএনপির লাস্ট 2 মাসের মুভ এবং বিরোধী দল আকারে আমরা আমাদের এই সংসদে আমাদের কথা বলার সুযোগ না দেওয়ার যে বিষয়টা, আমাদেরকে শাহবাগ দেখানো হচ্ছে, যে অর্থাৎ আপনি যদি কথা বলতে চান আপনি শাহবাগে যান, শাহবাগে আপনি যা ইচ্ছা তা বলতে পারবেন, এটা পার্লামেন্ট, এখানে আপনি যা ইচ্ছা তা বলতে পারবেন না, এখানে শুধুমাত্র সেটাই বলা যাবে। আপনি বিরোধী দল, আপনি মাত্র এই কয়টা সিট নিয়ে আসছেন, আপনি আবার এত বেশি সময় পাবেন কেন? ভাই আপনি
একজন 40 মিনিট ধরে উনি ক্লাস নিতে পারেন, সেখানে আমাদেরকে সময় দেওয়া হয় 2 মিনিট, রেকর্ডে আছে। আপনি যদি দেখেন, আমরা যখন একটা বিলের বিরুদ্ধে দাঁড়াইলাম, মানবাধিকার কমিশনের বিলের বিরুদ্ধে দাঁড়াইলাম, আমাকে সময় দেওয়া হলো যে মিস্টার আবদুল্লাহ আপনার সময় 2 মিনিট। আর এইটার রিভার্টাল যখন আসাদুজ্জামান সাহেব দিলেন, উনি 25 মিনিট প্লাস হচ্ছে উনি রিভার্টাল দিলেন। তার মানে উনার কোনো সময় মানে নাই, উনি যতক্ষণ ইচ্ছা কথা বলতে পারবেন। উনি দাঁড়াইলেই উনার মাইক অন করবেন, উনি সালাউদ্দিন সাহেব দাঁড়াইলেই উনার মাইক অন হবে, এবং উনার রেকর্ডের জন্য ওনারা সব কিছু বলতে পারেন। কিন্তু আমাদের রেকর্ডের জন্য আমাদের মাইক অন করা হয় না। আমরা 50 বার 20 বার শুরু থেকে যদি হাত তুলে রাখি, আমাদেরকে এই সময়টা দেওয়া হয় না। এটা নাকি সংসদের রেওয়াজ। তো সংসদের রেওয়াজ এবং সংসদের আইন আসলে কোনটা কি, সবগুলো হচ্ছে সরকার যেভাবে চাইবে সেটাই, যেটা অভ্যুত্থান পরবর্তী সময়ে যেটা আমাদের জন্য অপ্রত্যাশিত ছিল। প্রিয় বাংলাদেশবাসী, আপনাদের আমার কাছে মনে হয়েছে আপনারা কিছু এক্সপ্লানেশন ডিজার্ভ করেন। কারণ দিন শেষে আমরা হচ্ছে দিন শেষে কোনো না কোনোভাবে আমরা বেনিফিটেড। আমরা যারা ক্ষমতায়, আমরা যারা চেয়ার পেয়েছি, আমরা যারা মন্ত্রী হয়েছি, আমরা যারা এমপি হয়েছি, আমরা কোনো না কোনোভাবে বেনিফিটেড। এটা নিঃসন্দেহে, এটা বলার কোনো সুযোগ নাই, আমরা বেনিফিটেড। কিন্তু যারা জীবন দিয়েছে, যারা আত্মত্যাগ করেছে, যারা রাস্তায় নেমে এসেছিল, যারা হচ্ছে জুলাইয়ে, আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, জুলাইয়ের কথা মনে হওয়াতে, খুবই পুর স্ক্রিপ্টেড একটা নাটক বিএনপি আপনারা হচ্ছে পার্লামেন্টে করছে, খুবই পুরলি স্ক্রিপ্টেড। সেটা হচ্ছে কি, ওনারা বলতেছে, বারবার বলতেছে ওরা জুলাই সনদের পক্ষে, মানে বারবার কিন্তু বলতেছে জুলাই সনদের পক্ষে, যে আমরা প্রত্যেকটা দাড়ি কমা সহ আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। তো আমরা যখন বলতেছি যে জুলাই সনদের অর্ডারটা আপনাকে বাস্তবায়ন করতে হবে, তখন যেটা হইল, ওনারা একদিন একটা নাটক সাজাইল। ওনাদের পন্থী কিছু ছাত্রদল, যুবদল সহ অনেকে আছে যে তাদের এই অভ্যুত্থানে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল সমানভাবে অংশগ্রহণ করেছে। তাদের আত্মত্যাগ ছিল, তাদের দীর্ঘ লড়াই ছিল, তাদের দীর্ঘ হিস্ট্রি ছিল। তো ওনারা কি করলেন, কিছু সিলেক্টিভ আহতকে, কিছু সিলেক্টিভ, একদম সিলেক্টিভ কিছু আহতকে বিরোধী দলীয় যেই গ্যালারিটা আছে সেই গ্যালারিটাতে এনে বসাইলো, এবং ওনাদেরকে বলে দেওয়া হলো, পরবর্তীতে ওনাদের মধ্যে অনেকগুলো আহত আমাদের কাছে আসছে যে ভাই আমরা তো বুঝি নাই যে আসলে আমাদেরকে কী কারণে নিয়ে আসা হয়েছে, আমাদেরকে জাস্ট বলা হয়েছে আপনাদেরকে গাদ্দার বলার জন্য, এবং আপনাদেরকে যেন আমরা বেশিং করি, আপনাদেরকে যেন আমরা হচ্ছে ওখান থেকে আপনাদেরকে বেশিং করি, এবং আপনাদের বিরুদ্ধে যেন আমরা স্লোগান দিই। এই স্ক্রিপ্টটা বিএনপির জন্য, মানে শোনেন, আপনারা বিএনপির যারা আছেন 217 জন এমপি আছেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনারা হচ্ছেন সরকারে আছেন, ইট ডাজন্ট ম্যাটার। মানে ধরেন কি করতে পারবেন, ম্যাক্সিমাম গুম করে ফেলতে পারবেন, উঠাই নিয়ে যেতে পারবেন বাসা থেকে, এই জার্নিটা এখানে থামাই দিতে পারবেন, সো হোয়াট ভাই। মানে জীবনে তো ধরেন আপনার মানুষের সাথে যদি কানেক্টেড থাকি, মানুষ যদি আস্থা রাখে, বিশ্বাস রাখে, এর থেকে বড় প্রাপ্তির আর কিছুই নাই। আপনারা ওই দিন যে স্ক্রিপ্টটা সাজাইলেন, আপনারা যে নাটকটা সেদিন সংসদে করলেন, এবং আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক আহতের সাথে একজন একজন করে কথা বলে আসার পরেই ওই আহতরা ওই গ্যালারি থেকে আমাদেরকে বিভিন্নভাবে, ওখানে আপনারা দেখলেন এটা সিন ক্রিয়েট করা হয়েছে, এবং ওনারা আমাদেরকে বিভিন্নভাবে গালাগালি দিলেন। ওনারা বললেন আমরা জুলাই সনদ চাই, বিএনপি যেভাবে চাই আমরা সেভাবে চাই। তো আমরা জিজ্ঞেস করলাম বিএনপি কীভাবে চাই বলেন তো? ওনারা বললেন না, বিএনপি যেভাবে চাই আমরা সেভাবে চাই। আমি বললাম তো বলেন না বিএনপি কীভাবে চায়? কয় না, আমরা এত কিছু বুঝি না, বিএনপি যেভাবে জুলাই সনদ চাই আমরা সেভাবে চাই। এর মাঝখানে 3-4 জন আছে আমাদের কাছে এসে বললো যে ভাই আমরা খুবই দুঃখিত, আমরা আপনাদের সাথে এইভাবে আচরণ করার কারণে, কিন্তু আমাদেরকে এইভাবেই বলা হয়েছে, আমরা যেন আপনাদের বিরুদ্ধে স্লোগান দেই, আমরা যেন আপনাদেরকে হচ্ছে ওখানে অপমান করি, আমরা যেন আপনাদের বিরুদ্ধে এই ধরনের কথাগুলো বলি। মানে ইটস ভেরি আনফর্চুনেট মিস্টার তারেক জিয়া, অনারেবল প্রাইম মিনিস্টার তারেক জিয়া, ইটস ভেরি আনফর্চুনেট আপনি পার্লামেন্টে থাকা অবস্থায় এই ধরনের একটা নাটক করা হবে এবং এটার ডিরেকশন আপনি দিবেন। মানে আমি জানি এটার স্ক্রিপ্ট রাইটার কে ছিল, এটার কোরিওগ্রাফার কে ছিল, এটার হচ্ছে ডিরেক্টর কে ছিল, আমি জানি না, কিন্তু আমি এটা বিশ্বাস করতে স্টিল চাই না যে এখানে কোনো ধরনের আপনি ব্যক্তিগতভাবে এখানে এটার পৃষ্ঠপোষকতা করেছেন, এটা আমি বিশ্বাস করতে চাই না। কিন্তু এটা যদি হয়ে থাকে, এটা ভেরি আনফর্চুনেট, এটা আপনার জন্য একটা ডিসক্রেডিট। কারণ আপনি এই ধরনের একটা মানে সংসদে যারা মানে বিএনপিপন্থী জুলাই, জামাতপন্থী জুলাই যোদ্ধা এইভাবে ক্লাসিফিকেশন করবেন এবং তাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলাবেন, এবং তারা পরবর্তীতে এসে তারা বুঝবে, তারা স্বীকার করবে যে তাদেরকে ব্যবহার করা হয়েছিল, এর থেকে দুঃখজনক মিস্টার তারেক জিয়া, অনারেবল প্রাইম মিনিস্টার, কিছু হইতে পারে না। এবং এটা আপনার জন্য খুবই ডিসগ্রেস, আমি একজন পলিটিশিয়ান, আমি হচ্ছে একই সংসদে বসি,
এবং আমার কাছে মনে হয়েছে লাস্ট 1 মাসের অ্যাক্টিভিটিতে আমাকে অবশ্যই কথা বলতে হবে এবং আপনারা যেই কাজটা করেছেন, আমি জানি না কে এটার স্ক্রিপ্ট রাইটার ছিল, কে এটার ডিরেক্টর ছিল, এটা যদি আপনারা করে থাকেন, এই যে জুলাই যোদ্ধাদের মধ্যে যেই বিভাজন আপনারা করলেন এবং তাদেরকে যেভাবে রাজনৈতিক টুল হিসাবে আপনারা ব্যবহার করলেন, এটা আপনার জন্য এটাতে আপনার লজ্জিত হওয়া উচিত। এবং আমি বিশ্বাস করতে চাই আপনি এই ক্ষেত্রে কোনো ধরনের আপনার নিজস্ব কনসেন্ট ছিল না। আর আপনাকে যারা বুঝিয়েছে, এই স্ক্রিপ্ট রাইটার যারা ছিল, ডিরেক্টর যারা ছিল, তারা আপনাকে বিপদে ফেলবে। প্রিয় দেশবাসী, আমাদের দেশ যেদিকে যাচ্ছে, আমাদের বাংলাদেশ যে পথে হাঁটছে, আমরা যেদিকে যাচ্ছি, কোনো ইতিবাচক বার্তা আমাদেরকে দিচ্ছে না। আমাদের যারা আত্মত্যাগ দিয়েছিল, তারা যে কারণে আত্মত্যাগ করেছিল, রাষ্ট্রের স্ট্রাকচারাল রিফরমেশনের জন্য। কিন্তু দিন শেষে রাষ্ট্রের স্ট্রাকচারাল রিফরমেশন তো হচ্ছে না, আমরা সেটা পারছি না, এটা আমাদের ফেইলিওর, আমরা বারবার বলে যাচ্ছি। এবং বিএনপি থেকে প্রত্যাশা আরও বেশি ছিল। তবে থ্যাংক ইউ বিএনপি, আপনারা এই রং মুভগুলো নিচ্ছেন এবং জনগণ আপনাদেরকে কিভাবে দেখে আপনারা মানুষের কাছে যান। এবং আপনারা যে মনে রাখবেন, বয়স আমার মাত্র 27 বছর 7 মাস, ছোটো মুখে অনেক বড় কথা বলছি। আপনারা সংখ্যাগরিষ্ঠতার যে একটা আত্মতুষ্টিতে আপনারা ভুগছেন, আত্মবিশ্বাসী হওয়াটা ভালো, কিন্তু আত্মতুষ্ট আপনারা যেভাবে হচ্ছেন যে আপনারা যা ইচ্ছা তা করতে পারবেন এই সংখ্যাগরিষ্ঠতার 2/3 মেজরিটির এই বড়াই দিয়ে, মনে রাখবেন সংখ্যাগরিষ্ঠতা কখনোই ভালো কিছু নিয়ে আসে নাই। আপনার 96-তে, আপনার 91-তে সংখ্যাগরিষ্ঠতা ছিল, আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাষ্ট্রের সংকটের দিকে আপনারা নিয়ে গিয়েছিলেন। 2001-এ যখন আপনারা সরকার গঠন করলেন, তখন আপনারা সংকটের দিকে নিয়ে গিয়েছেন। রাষ্ট্র, সরকার, জনগণ আপনাদেরকে সুযোগ দিয়েছিল আপনারা আবার ইতিহাসের ইতিবাচক একটা অংশের পার্ট হওয়ার, কিন্তু দুঃখজনক বিষয় আপনারা সেটা হন নাই। এবং আমাদের অনেক এমপিও আছে, বিএনপির মন্ত্রীদেরকে আসলে রাগাইতে চায় না, মনে করে যে এলাকার বাজেট টাজেট বন্ধ করে দিবে, উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিবে, তাদের সাথে আসলে সম্পর্ক নষ্ট করে কী লাভ, আবার সম্পর্ক ভালো রেখেও কী লাভ। যেটা সত্য সেটা বলতে হবে। আমার এলাকার বাজেট বন্ধ করে দেন, আমার এলাকার উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দেন। পুলিশ আমাকে সহায়তা না করার জন্য আপনারা ফোন দিয়ে বলে দিবেন পুলিশ যেন আমাকে সহায়তা না করে দেন। আপনি এডমিনকে, প্রশাসনকে বলে দিবেন হাসনাতের এলাকায় হাসনাতকে সহায়তা করিয়েন না, দেন, সমস্যা নাই। দিন শেষে আমি এটা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ আমাদের পক্ষে আছে, দেবিদ্বারবাসী আমার পক্ষে আছে। এবং আমার বরাদ্দ বন্ধ করে দেওয়া, আমার এলাকার পুলিশকে আপনারা ফোন দিয়ে বলে দিবেন আমাকে যেন হেল্প না করে, কোনো সমস্যা নেই। আপনি ধরেন এটা যদি মনে করেন আপনার এই ক্ষমতাটা স্থায়ী, এটা সবসময় থেকে যাবে, এটা এটা কোনোভাবেই সম্ভব না। আপনারা আমাকে অসহযোগিতা করেন, ওয়েলকাম। দেবিদ্বারবাসী জানে, দেবিদ্বারবাসী এমনি 17 বছর ধরে বঞ্চিত ছিল, হয়তো আর কিছুদিন থাকবে। আপনারা আমার হয়তো উন্নয়ন কার্যক্রম আটকাই দিবেন, আমার বিভিন্ন কাজ আটকাই দিবেন, পুলিশ হয়তো আমাকে অসহযোগিতা করবে, অ্যাডমিনিস্ট্রেশন আমাকে হয়তো অসহযোগিতা করবে, কিন্তু সত্য বলা থেকে আমাকে বিরত রাখতে পারবে না। সংসদে চেয়ার তো কি হয়েছে, কি হয়েছে ভাই? একটা লাইফে, একটা জীবনে 2টা ডাল ভাত খায় বেঁচে থাকলেই তো হয়েছে, এর বেশি তো কোনো কিছুর দরকার নাই। মাইরা ফেলবেন, ফাইন, মাইরা ফেললে একটা মহৎ কোনো কিছুর জন্য মৃত্যু, একটা স্বাভাবিক একটা বিছানায় পড়ে মৃত্যু, দুইটা তো সেম না। একটা মহৎ কিছুর জন্য মৃত্যু, আমি নিজেই তো আত্মতুষ্টিতে থাকবো যে না, এটা মহৎ কিছুর জন্য মারা গিয়েছে বা মেরে ফেলা হয়েছে, সো হোয়াট। পরিবার, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত চাহিদা সব কিছুর ঊর্ধ্বে উঠে এই বাংলাদেশের দলের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের স্বার্থ আমাদের প্রয়োজন আছে। বিএনপির আপনারা যারা আছেন, সরকারের আপনারা যারা আছেন, শুধু তো সরকারের বিএনপি নাই, সরকারের গণ অধিকার পরিষদ আছে, সরকারের রাষ্ট্র সংস্কার আছে, আন্দোলনের সাকিব ভাই আছেন। আপনারা যে চুপ করে থাকেন, এগুলো বাংলাদেশকে খুব দুঃখ দেয়, বাংলাদেশের মানুষকে খুব দুঃখ দেয়। যারা জুলাই রাস্তায় নেমে আসছিল, এই জুলাই যারা রাস্তায় নেমে আসছিল, তারা আমাদেরকে এমপি বানানোর জন্য রাস্তায় নেমে আসে নাই, তারা রাষ্ট্র সংস্কারের জন্য আসছিল। দুঃখজনক বিষয়, আপনারা কার প্ররোচনায়, কার কথায় বা কিভাবে আপনারা একটা ব্যাকওয়ার্ড মুভ নিয়েছেন, সেটা আমাদেরকে অনেক বেশি আমাদেরকে কষ্ট দেয়। প্রিয় বাংলাদেশবাসী, আমরা আবার আমাদেরকে এই বিষয়গুলোকে আপনারা আমলে নেবেন। আমাদের যে প্রয়োজন, রাষ্ট্রের কাঠামোগত যে পরিবর্তনগুলো, আমাদের রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনগুলোকে আমাদের অবশ্যই নিয়ে আসতে হবে। নো ম্যাটার হোয়াট, কে বাধা দিচ্ছে, কিভাবে বাধা দিচ্ছে, আমাদেরকে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চালাই যেতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, দেখেন, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আন্দোলনের সময় দেখা যায় নিম্নবর্ণের মানুষগুলা, নিম্নবর্গের রাজনৈতিক কর্মীরা রাস্তায় এসে জীবন দেয়,
ব্যবসায়ীরা তখন এসে টাকা পয়সা দেয়, আন্দোলনের পরে দেখা যায় হচ্ছে রাজনীতিবিদরা আবার ব্যবসায়ীদের সাথে হাত মিলায়, রাজনীতিবিদরা তাদের পদ পদবি পায়, যেমন আমরা পেয়েছি। আমি নিজেকে সেখান থেকে আলাদা করছি না, কিন্তু দিন শেষে জনগণ কিছুই পায় না। মানে আমরা জনগণের জন্য আসলে কি করতেছি? সবগুলা করতেছি দলের জন্য, সবগুলা করতেছি ব্যক্তির জন্য, সবগুলা করতেছি নিজের জন্য। মানে এই পিপলটা কোথায়? পিপল তো আমাদের মধ্যে নাই, মানে আমাদের মধ্যে তো পিপল নাই। মানে আমরা জনগণের জন্য তো কিছু করতেছি না। যারা কোনো কিছু না পাওয়ার জন্য রাস্তায় নেমে আসছিল, যে এই ছেলেটা, আপনাদের মনে আছে জুলাইতে একটা ছেলে মাথার মধ্যে একটা কড়াই বেঁধে পিছনে এইচএসসির এডমিট কার্ডটা বেঁধে রাস্তায় নেমে আসছিল, এই পোলাপয়েন্টগুলো কেন আসছিল রাস্তায় বলেন তো? যে মেয়েটা একটা আপনার হচ্ছে ক্রিকেট ব্যাট হচ্ছে কাঁধ ভেঙে স্কুল ব্যাগে নিয়ে যাচ্ছিল তার ভাইকে মেরে ফেলতেছে বলে, বা হচ্ছে রাষ্ট্র কাঠামোর এই যে নষ্ট হয়ে গেছে বলে, ওই মেয়েগুলা কি পাইছে? তাদের কাছে আসলে আমরা কি জবাব দিব? যে মায়েরা রাস্তার মধ্যে নেমে আসছিল, তাদের কাছে আসলে আমরা কি জবাব দিব? আমি খুব দুঃখ পাই এই সংসদ, যে সংসদে ইলিয়াস আলীর ওয়াইফ বসে আছে, যে সংসদে হুম্মাম কাদের বসে আছে, যে সংসদে আরমান বসে আছে, সেই সংসদে আপনার গুম অধ্যাদেশ বাতিল করে দেয়, সেই সংসদে মানবাধিকার কমিশন বাতিল করে দেয়। আমরা কিচ্ছু করতে পারলাম না। যেই সংসদে প্রত্যেকটা মানুষ সাফারার, সেই সংসদে আজকে এই সাফারারগুলাই অনেকটা অপ্রেশরের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে। আমি বিশ্বাস করতে চাই না এটা। তো দিন শেষে আসলে জনগণ কিছুই পায় নাই, জনগণ সবসময় টুল হিসাবে ব্যবহার করা হয়। তাদেরকে কাজে লাগাইয়া যারা ক্ষমতায় থাকে তাদের ক্ষমতাকে ইলাস্ট্রেট করতে চায়। তো প্রিয় বাংলাদেশবাসী, আমরা 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 সরি, আমরা পারছি না। তবে এর মানে এই না যে আমরা হাল ছেড়ে দেব। আমরা আমাদের শেষটা দিয়ে, আমরা আমাদের জায়গা থেকে আমাদের চূড়ান্ত ত্যাগ যদি করতে হয়, সেই ত্যাগের বিনিময় হইল আমাদের এই স্ট্রাকচারাল রিফরমেশনগুলোতে আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করব না। আপনারা একবার ভাবেন তো, আপনারা এখন যারা আমাকে দেখছেন, এই পাশে যারা কেউ আমাকে দেখছেন, কেউ আমাকে শুনছেন, কেউ আমাকে গালাগালি করছেন, আপনারা যারা গালাগালি করছেন তারা সহ আপনাদের সবাইকে একটা প্রশ্ন। 2024 সালে বা 2023 সালে রাষ্ট্র সংস্কারের এই প্রস্তাবনাগুলো যদি শেখ হাসিনা দিত, যে এই ধরনের একটা মানবাধিকার কমিশন করা হবে, এই ধরনের একটা পুলিশ সংস্কার কমিশন করা হবে, এই ধরনের একটা হচ্ছে বিচার বিভাগ পৃথকীকরণ, সুপ্রিম কোর্টের সচিবালয় পৃথকীকরণের একটা কমিশন করা হবে, 2023 সাল বা 24 সালে দিত এই ধরনের একটা প্রস্তাব, আপনারা বলেন তো বিএনপি এটার বিরোধিতা করতো? বিএনপি এটার বিরোধিতা করতো না। বিএনপি এগুলোকে লুফে নিত, এই রাষ্ট্র কাঠামোর এই প্রস্তাবটাকে বিএনপি লুফে নিত। তার মানে বিরোধী দলে থাকতে মানবাধিকার আরাম, সরকারি দলে আসলে সেটা হয়ে যায় হারাম। বিরোধী দলে থাকলে পুলিশের স্বাধীনতা চাওয়া আরাম, সরকারি দলে আসলে পুলিশের সুরক্ষা এবং স্বাধীনতা চাওয়া হয়ে যায় হারাম। বিরোধী দলে থাকলে বিচার বিভাগের স্বাধীনতায় রাস্তা গরম করতে দেখা যায়, কিন্তু সরকার গঠন করার পরে আর এই হচ্ছে আপনার বিচার বিভাগের স্বাধীনতা তখন হয়ে যায় হারাম। এই যে দ্বিচারিতা, চেয়ার পরিবর্তনের সাথে সাথে, ঋতু পরিবর্তনের সাথে সাথে, দিক পরিবর্তনের সাথে সাথে এই যে দ্বিচারিতা আপনাদেরকে জনগণ বিচ্ছিন্ন অবশ্যই করবে। প্রিয় দেশবাসী, আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটা মানুষ, আমি বিশ্বাস করতে চাই, আমাদেরকে আর এই যে ধরেন ওই যে একটা কথা আছে না, ভূগোল বুঝায়া আমাদেরকে জনগণ বিরোধী কোনো ধরনের কর্মসূচি করে ফেলবে সরকার, এই সরকারি এই সুযোগ আমরা দিব না। জীবন চলে গেলে জীবন দিব, যান চলে গেলে যান দিব, কিন্তু রাষ্ট্রবিরোধী, সরকারি বিরোধী মানে কোনো ধরনের কোনো কার্যক্রম করতে দেব না। রাষ্ট্রবিরোধী, জনগণ বিরোধী। অনেকেই বলেন যে ভাই আপনি যেভাবে কথা বলতেছেন, এই যে একজন বলতেছে আপনাকে তো সরকার ফান্ড বন্ধ করে দিবে, দেখ সো হোয়াট, মানে আমি কি সরকারের পা চাটবো নাকি? মানে মন্ত্রীর সাথে সম্পর্ক রাখবো একটা অনিচ্ছ সুবিধা পাওয়ার জন্য, সংসদে দাঁড়ায় একটা ন্যায় কথা বলা থেকে বিরত রাখবো নাকি? ভাই মানে আমার জবাবদিহিতা হচ্ছে মানুষের কাছে, মন্ত্রীর কাছে না। মন্ত্রী এই বছর আছে, আরেক বছর থাকবে না, এই টার্ম আছে, আরেক টার্ম থাকবে না, কিন্তু জনগণ সবসময় থাকবে। সুতরাং যদি আপনি আমাকে বলেন যে সত্য বলা থেকে বিরত রাখার জন্য, শুধুমাত্র বরাদ্দ পাওয়ার জন্য, ফান্ড পাওয়ার জন্য, সত্য বলার থেকে বিরত রাখার জন্য আমি যদি এখনই এই কম্প্রোমাইজ করি, পরবর্তীতে আরও বড় কিছু পাওয়ার জন্য আমি বিভিন্নভাবে আমার জীবনটা কম্প্রোমাইজের মধ্য দিয়েই যাবে। না দিল, ফান্ড বন্ধ করে দিল, পুলিশ আমাকে হেল্প করা বন্ধ করে দিল, অ্যাডমিনিস্ট্রেশন আমাকে হেল্প করা বন্ধ করে দিল, যে আমাকে অনৈধ্যভাবে আমাকে আমার পথকে বাধাগ্রস্ত করবে, তারা তাদের ফলাফল সেটা কোনো না কোনোভাবে পাওয়া যাবে। মানে এটা মানে আমি নেচারে বিশ্বাস করি,
আমি ন্যাচারাল জাস্টিসে বিশ্বাস করি সেটা কোনো না কোনোভাবে পেয়ে যাবে, এটা এটা কিচ্ছু আসে যায় না আমার। আপনি এই কারণে এই যে মন্ত্রীর সাথে কুসুম কুসুম সম্পর্ক রাখতে হবে, কুসুম কুসুম বিরোধিতা করতে হবে, যদি আমার ফান্ড বন্ধ করে দেয় দিলে দিক, আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। কিন্তু যেটা সত্য, সত্যটাই আমাকে বলতে হবে, যেটা মিথ্যা, মিথ্যাটা আমাকে প্রকাশ করতে হবে। এর মাঝখানে কোনো ধরনের পার্থক্য রাখা যাবে না। পুলিশ আমাকে সহযোগিতা করলেও আমার কিচ্ছু আসে যায় না, প্রশাসন আমাকে সহযোগিতা করলেও কিচ্ছু আসে যায় না, সরকার আমাকে সহযোগিতা করলেও আমাকে কিচ্ছু আসে যায় না, আমার হচ্ছে মন্ত্রীরা আমার বিরোধিতা করলেও আমার কিচ্ছু আসে যায় না, মন্ত্রী আমার ফান্ড বন্ধ করে দিলেও আমার কিচ্ছু আসে যায় না, সচিবরা আমাকে অসহযোগিতা করলেও কিচ্ছু আসে যায় না। মানুষের বাঁচেই কয়দিন, মানুষ বাঁচবেই কয়দিন, মানুষ তো ভাই মানে মৃত্যু পর্যন্ত সারা জীবন ক্ষমতায় থাকবে না। কিন্তু দিন শেষে মানুষ জানুক, জনগণ জানুক, যারা আমাকে ভোট দিছিল, যে মহিলাগুলাকে মানে লাইন ধরে ধরে আমাকে ভোট দিছে, বিনা পয়সায় যারা আমাকে ভোট দিছে, তারা জানুক দিন শেষে যে আমি সত্যের পথে ছিলাম। যে ইয়াং প্রজন্ম, শিক্ষিত প্রজন্ম যারা বিনা পয়সায় আমাকে ভোট দিছিল, তাদের কাছে আমার জবাবদিহিতাটা আমি নিশ্চিত করতে চাই। আমি বিশ্বাস করতে চাই আমি যদি সত্যের পথে থাকি, সেক্ষেত্রে যদি সরকার আমাকে বাধাও দেয়, জনগণ আমার পাশে দাঁড়াবে। আমাকে বিনা পয়সায় ভোট দিয়ে জিতাইছিল, আবার আমাকে প্রয়োজনে বিনা পয়সায় ভোট দেওয়া জিতাবে, কিন্তু আমি কম্প্রোমাইজ করতে পারবো না, না না, কোনোভাবেই না, কোনোভাবেই না। আমি মিডিয়াকে দেখেছি দালালি করতে, মিডিয়ার যে দালালি, মানে এটা পৃথিবীতে যদি কোনো উদাহরণ হয়ে থাকে মিডিয়ার দালালি, এটা বাংলাদেশে হচ্ছে 1 নাম্বার হবে মিডিয়ার দালালি। মিডিয়া, মিলিটারি, ব্যুরোক্রেসি সবাই এখন আবার হচ্ছে মানে জি হুজুর আবার কালচারে চলে গিয়েছে। এই জি হুজুর কালচারে এনসিপি যাবে না, জি হুজুর কালচারে এনসিপি রাজনীতিবিদরা যাবে না, কোনোভাবেই যাবে না, কোনোভাবেই না। আপনি আমার চেহারা নিয়ে কথা বলেন, আপনি আমাকে চেহারা নিয়ে আমাকে ট্রোল করেন, আপনি আমাকে কালো বলেন, হোয়াট এভার, এগুলো আমার কিচ্ছু আসে যায় না। মানে এটা দিয়ে আপনি আমাকে থামাইতে পারবেন? কোনোভাবেই না, নেভার, কোনো ওয়েতেই না ভাই। যেটা সত্য, এই সত্য, যত মানে ইভেন আমার জীবনের যদি কষ্ট হয়, আমার জীবনের যদি স্যাক্রিফাইস হয়, সেটা থেকে আপনি আমাকে বিরত রাখতে পারবেন না, যতদিন না পর্যন্ত এই স্ট্রাকচারাল রিফরমেশনগুলো তৈরি হবে, মানে আপনার স্ট্রাকচারাল রিফরমেশনগুলো বাস্তবায়ন না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে, আমাদের লড়াই চলবে। আপনি সংসদে আমাদেরকে লবিতে আসা বলবেন বয়স কত, মাত্র এতদিন, আর অপেক্ষা করো, অপেক্ষা করো, দরকার আছে শত্রু বাড়াইয়া, দরকার আছে শত্রু বাড়াইয়া। যদি কেউ শত্রু হইতে চায়, মানে আমার আমার প্যারা নেই, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। প্রিয় বাংলাদেশবাসী, আপনারা জানেন দিন শেষে যে কারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, অ্যাসালমের পক্ষে অবস্থান নিচ্ছে, যারা কারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, স্বাধীন বিচার বিভাগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, স্বাধীন পুলিশ সংস্কার কমিশনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, যারা কারা এই স্থানীয় সরকার ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে, এটাকে আবার ফেসিবাদের দিকে নিয়ে যাচ্ছে, কারা সংস্কারের কথা বলে তারা তাদের 31 দফা থেকেও পিছনে হটছে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলেও কারা পিছনে হচ্ছে চলে যাচ্ছে। এই জিনিসগুলাই শিক্ষিত প্রজন্ম, আপনারা নিশ্চয়ই আপনাদের বিবেক বিবেচনা সুবোধ আছে এবং সেই বিষয়ে আপনারাই হচ্ছেন সিদ্ধান্ত নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা গালাগালি দিচ্ছেন তাদের গালাগালিকে আমি স্বাগত জানাই, সেটার কখনোই প্রতিবাদ করি নাই, সেটা অব্যাহত রাখেন, সেটা নিয়ে কিচ্ছু আসে যায় না। কিন্তু একই সাথে সাথে এটাও আপনারা তো এমনি নিষিদ্ধ আছেন এখন, আপনাদের নেতা, আপনাদের দেখবেন নেতারা হচ্ছে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করে, আওয়ামী লীগের। আপনারা যারা রাস্তায় এসে 30 সেকেন্ডের একটা স্লোগান দিয়ে দৌড় মারেন হচ্ছে আপনার আলোক গতিতে, আপনাদের নেতারা হচ্ছে বিদেশে বসে বসে জন্মদিন পালন করে, বড় হচ্ছে গাড়িতে ঘোরাঘুরি করে, বিভিন্ন বড় বড় শপিং মলে হচ্ছে শপিং করে। তো নেতার পা আপনারা যারা চাটেন, আপনার নেতার পা চাটার আগে একবার ভাইবেন আপনারা কাদের পা চাটতেছেন। আবার যখন যদি আপনার হচ্ছে এই পা চাইটা কোনো লাভ নাই রে ভাই, এই পা চাইটা লাভ আছে। আপনি দেশে হচ্ছে পুলিশের দৌড় খাবেন, আপনাকে জনগণ পিটাবে, আপনাকে রাজনৈতিক দলগুলো আপনাকে দৌড়ের উপরে রাখবে, আর আপনার নেতারা বিদেশে আরাম আয়েশের জীবন কাটাবে। আপনি হচ্ছেন এদিকে হচ্ছে বুড়িগঙ্গার তীরে হচ্ছে জীবনযাপন করবেন, 200 টাকা ভাড়ায় বাসায় থাকবেন অন্ধকার গরমের মধ্যে, আর আপনার নেতা ট্যাম্পসের মধ্যে অথবা দুবাইয়ের হচ্ছে নদীর মধ্যে ইয়ট নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে এবং সেখানে হচ্ছে উনি জন্মদিন পালন করবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখেন যে কার পিছনে যাচ্ছেন এবং হচ্ছে কাদের জন্য রাজনীতি করছেন। আর আপনারা যারা অনেকে আছেন নেতার পা চাটেন, নেতার পিছনে পিছনে নেতার পা চেটে জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন। এই এখন নেতার পা চাটতেছেন, কিছুদিন পরে নেতার ছেলের পা চাটতে হবে। এখন পা চাটতেছেন নেতার পা,
নেতার পা চেটে কোনো লাভ হয় নাই, এরপরে চাটবেন নেতার ছেলে। নেতার ছেলে সবসময় নেতাই হবে। আর দিন শেষে আপনারা যারা চাটার উপরে থাকেন, চাটাচাটি যাদের হচ্ছে কর্ম, চাটাচাটি যাদের হচ্ছে জীবিকা, চাটাচাটি ছাড়া যাদের মনস্তত্ত্বের মধ্যে স্বাধীনতা নাই, যারা মানসিকভাবে স্বাধীন না, যারা মানসিকভাবে হচ্ছে মানে চাটামিকে যারা জীবিকা হিসাবে নিয়েছেন, দিন শেষে আপনাদের চাটতেই হবে। এখন কিছু আগে চেটেছেন নেতার বাবাকে, এখন চাটতেছেন নেতাকে, কিছুদিন পরে চাটবেন নেতার ছেলেকে। এটাই হচ্ছে আপনাদের নিয়তি। যদি এটা না করতে চান, স্বনির্ভর হতে চান, সত্যকে সত্য বলতে চান, মিথ্যাকে প্রকাশ করতে চান, তাহলে এইসব চাটাচাটি বাদ দেন। দল আপনাকে ভাত দিবে না। আপনার ঘরে যদি ওষুধ না থাকে, আপনার মায়ের যদি ওষুধ না থাকে, নেতা এসে সে ওষুধ কিনে দিয়ে যাবে না। দিন শেষে আপনি করবেন গুলিস্তানে মার্কেট, আর নেতা যাবে দুবাই মার্কেট করতে। আপনি ছুটিতে যাবেন হচ্ছে ওই যে চানখারপুল, আপনার নেতায় যাবে লিভারপুল। তো সেই জায়গা থেকে এই নেতার পা চাটাচিটি করে লাভ নাই। এই পা চাটাচিটিটা বন্ধ করেন। নেতা যাই করে সবই যে ঠিক করে, ব্যাপারটা এমন না। নেতাকে নির্মোহভাবে ক্রিটিক্যালি নেতাকে অবজার্ভ করেন, ক্রিটিক্যালি নেতাকে ক্রিটিক করেন, এবং নেতাকে আপনি সব কিছুর ঊর্ধ্বে রাখার যে এক ধরনের আমাদের মনস্তত্ত্ব তৈরি হয়েছে, সেটা থেকে নিজেরা নিষ্কৃতি পান। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনাদের সাথে দেখা হবে যতদিন পর্যন্ত আপনাদের সমর্থন আমাদের সাথে আছে, আপনাদের প্রত্যাশা আমাদেরকে ঘিরে তৈরি হচ্ছে, যতদিন পর্যন্ত সেটা থাকবে, আপনাদের জন্য আমরা কথা বলে যাব। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।